যেভাবেই হোক তোকে আমি একদিন আমার বিছানায় নেবই। কথাটা বলেই মিমের কাছ থেকে উঠে চলে গেল সোহান। মিম কথাটা শুনে একটু অবাক হলেও পুরো অবাক না, কারণ এটা নতুন কিছু নয়। তাই মিম শুধু ভাবছে এই পশুটার হাত থেকে কি করে রক্ষা পাবে। সোহার মিমের দুলাভাই, মানে মিমের বড় আপু আয়শার বর সোহান। মিম পড়াশোনার সুবাদে সোহানের বাসায় থাকে। লেখাপড়া অনেক ভালো সে, তাই গ্রাম থেকে তার বাবা মা তাকে শহরে পাঠিয়েছে তার বড় আপু আয়শার বাসায়, সেখানে থেকে পড়াশোনা করবে বলে। কিন্তু মিম এখানে আসার পর থেকেই তাই দুলাভাই সোহানের লালসার শিকার। নানাভাবে সোহান মিমকে কুপ্রস্তাব দিয়ে আসতেছে, কিন্তু আজ সোহান যেটা বলে গেল সেটার শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম। বসে বসে ভাবছে কি করব আমি এখন। এখানে থাকলে সোহান একদিন না একদিন তার জেদ পূরণ করবেই। আবার এখান থেকে গ্রামের বাড়ি যাওয়াও সম্ভব না, কারণ সামনেই তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তার উপর আবার আপু আয়শা অসুস্থ। পরীক্ষা না দিয়ে আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না। তাহলে কি করব আমি? আমাকে এক গ্লাস পানি দিয়ে যা মিম পাশের রুম থেকে ডেকে কথাটা বলল আয়শা আচ্ছা আসতেছি বলে উঠে আয়শাকে পানি দিতে চলে গেল সে। সোহান রুমে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মিম পানির গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করল। মিমকে দেখে সোহান একটা হাসি দিয়ে বলল, কি খবর, ভালো আছো আমার সুইট শালি? হুম্মম দায় সারা জবাব দিয়ে আয়শাকে পানি দিল মিম। দিয়ে চলে আসবে এমন সময় আয়শা বলল, যাচ্ছিস কেন? একটু বসো না। আয়শার কথায় বসো মিম। সোহান রেডি হয়ে অফিসে চলে গেল। তারপর আয়শা বলল, তোর পরীক্ষা কবে থেকে? সামনের মাসের 6 তারিখ আপু। ও, আজ কলেজে যাবি না? ফর্ম ফিল আপের টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো? আচ্ছা তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 24 তারিখ। আজ তো 22 তারিখ। তাই না? হুম। আচ্ছা আমি আজ আবার তোর দুলাভাইকে বলল, তুই আজ কলেজে যা, আমি দেখছি। তারপর উঠে তার রুমে চলে আসলো মিম। মিম ভালো করে জানে আয়েশার কথায় ফর্ম ফিল আপের টাকা দেবেন না সোহান। কেন দেবেন না সেটা সে জানে, কারণ সোহান টাকার বিনিময়ে মিমকে চায়। তাই সে সকালে ওই কথাটা এতটা জোর দিয়ে বলল। সোহান ভালো করেই জানে মিম তার বাড়ি থেকে ফর্ম ফিল আপের টাকা নিতে পারবে না, সেই সাধ্য নেই তার পরিবারের। এসব ভাবতে ভাবতে কেটে গেল কিছু সময়। তারপর মিম রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছায় মিম। কলেজে গিয়ে গাছতলায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করব। কেমন আছো মিম? একটু ধাক্কা দিয়ে, ওহ তুমি। এই তো আছি, তুমি কেমন আছো রাজীব? রাজীব মিমের বয়ফ্রেন্ড। ওদের সম্পর্কটা মাত্র 3 মাসের। আসলে রাজীব অনেক দিন থেকে মিমের পিছনে ঘোরে, কিন্তু মিম সায় দেয়নি। কিন্তু সেদিন যখন মিমের প্রিয় বেলিফুল দিয়ে রাজীব মিমের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে তখন আর না করতে পারেননি মিম। হুমম ভালো, চলো ওইদিকে যাব। না, আমি যাব না, তুমি যাও। কেন? আর তোমার মন খারাপ কেন? কই না তো। মিথ্যা বলবা না, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আর আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সব সময় খারাপ থাকে। বাদ দাও কিছু না, পরে বলবো। আচ্ছা, জোর করলাম না, তবে পরে বলবা কিন্তু। হুম। এখন চলো, সবাই ওয়েট করছে। তারপর মিম ও রাজীব উঠে পড়লো আর হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটানোর পর একটা টিউশনি করাই সেটা করিয়ে বাসায় ফিরল মিম। রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে তখনই আয়শার ডাক মিম। একটু এদিকে আয় তো। মিম তাড়াতাড়ি উঠে আয়শার রুমে যায়। হুম্মম কি আপু, কোথায় ছিলি? সেই কখন থেকে ডাকছি। কলেজে গিয়েছিলাম। ও, আমার ওষুধটা দে। আয়শাকে ওষুধ দিয়ে আবার তার রুমে চলে আসলো মিম। রুমে এসে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে শুয়ে শুয়ে ভাবছে, দুলাভাই কেন এমন করছে আমার সাথে? আপু আর উনি তো ভালোবেসে বিয়ে করেছিল। আপুর মুখে এখনো শুনি সে নাকি দুলাভাইকে নিয়ে গর্বিত। কপাল গুনে নাকি এমন বর পাওয়া যায়। আর উনি কিনা আমার সাথে এসব। আমি যে ওনার শালী সেটা ভুলে যাই শুধু আমার দেহটার জন্য, আমার শরীরের জন্য। ওনার যদি এতটাই শারীরিক চাহিদা থাকবে তো উনি প্রতিটা পলিতেও তো যেতে পারে।
কিন্তু উনি সেটা না করে আমাকেই কেন বেছে নিল? ছি, ভাবতেই যেন কেমন লাগছে মিমের। কিন্তু তার এখন আসল চিন্তার বিষয় ফর্ম ফিলআপের টাকা কোথায় পাবে। তার বাবা মাকে বলেও তো লাভ নেই, বরং ওনারাই মিম এবং শোভানের থেকে টাকা নেয় প্রতি মাসে। তা দিয়েই চলে তাদের সংসার, সাথে ঔষধের দামও। আর টিউশনির টাকা যা দেয় তা থেকে বাড়িতে দেওয়া নিজের চলতেই চলে যায়। তারপর মিম ভাবতে লাগলো, এসব কি আপুকে বলবো? আপুকে বললে তো আপু বিশ্বাসই করতে চাইবে না, ও এসব ভালো মাইন্ডে নেবেই না। আর বিশ্বাস করলেই বাকি, ও তো নিজেই শোভানের উপর নির্ভরশীল। পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে, তাহলে রাজীবকে বলবো। পরে যদি আবার সে আমাকে উল্টো ভুল বুঝে, সে যদি আমার কথাটা উল্টো ভাবে নেয়, কেননা ছেলেরা তো একটু বেশি সন্দেহপ্রবণ, তাদের দৃষ্টিকোণ একটু আলাদা, তাহলে কি করব আমি? এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। মিম উঠে রান্না করে, সোহান আসার খাবার তাদের রুমে দিয়ে এসে একটু পড়তে বসল। রাত 10টা পর্যন্ত পড়ে লাইটটা অফ করে শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠবে, তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, দিয়ে তার মুখ চেপে ধরল। কিছুক্ষণ শুয়ে থাকার পর মিম তার রুমে কারো উপস্থিত টের পেয়ে তাড়াতাড়ি উঠতে যাবে, তখনই কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, দিয়ে মুখ চেপে ধরল। মিম অনেক চেষ্টা করেও সেই হাত তার মুখ থেকে সরাতে পারল না। অন্ধকারে আবছা আবছা দেখেই বুঝতে পারল এটা আর কেউ নয়, তার দুলাভাই সোহান। ভয়ে একদম চুপসে গেল মিম। মনে মনে ভাবছে আজ রেহাই নেই তার। মুখ চেপে ধরে মিমের মুখের কাছে মুখ নিয়ে সোহান বলল, কি হলো? ভয় লাগছে? হা হা হা। মিম চুপ। না, আমি তোকে এভাবে চাই না, আমি চাই তুমি নিকেই এসে আমাকে ধরা দে। আর আমি জানি তুই একদিন আসবি, তাই জোর জুলুম করে কি লাভ? মিম এখনো চুপ, চোখ বেয়ে পানি পড়ছে মিমের। তারপর সোহান মিমের মুখ ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। মুখ ছেড়ে দেওয়ার পর মিম হাঁপাচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল সোহান। তাই মিম উঠে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে কিছুক্ষণ সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করল। আর মনে মনে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমাকে এই লোকটার হাত থেকে রেহাই দাও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে মিম ফজরের নামাজ পড়ে জানালায় দাঁড়িয়ে আছে। এমন সময় রাজীবের কল। মিম কলটা পিক করে, হ্যালো, নামাজ পড়ছো? হুম, কি করো এখন? দাঁড়িয়ে আছি। ও, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কই না, সকালে তো তাই মনে হয় এমন লাগছে। আচ্ছা, নাস্তা করছো? না, যাও নাস্তা করে আমাকে কল দিও। হুম। লাইনটা কেটে গেল। মিম দাঁড়িয়ে আছে আর ভাবছে, এসবের মাঝে রাজীবকে রাখাটা কি ঠিক হবে? মানে সোহান তো একদিন না একদিন তাকে স্পর্শ করবেই, আমাকে অপবিত্র করবেই। আর আমি সেই অপবিত্র দেহ মন নিয়ে কি করে রাজীবের সামনে দাঁড়াবো? ছেলেটা অনেক ভালো, সব সময় নামাজ পড়ার কথা বলে, কোরআন ও তেলাওয়াতের কথা বলে। এত ভালো একটা ছেলের সাথে এরকম প্রতারণা করতে পারবো না আমি। না, আজ কলেজে গিয়ে রাজীবকে বলে ব্রেকআপ করে দেব। এসব ভাবতে ভাবতে সূর্য পূর্ব দিকে উঠে পড়েছে। সূর্যের লাল আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। তাই মিম আর দেরি না করো ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল, কারণ এসব তাকেই করতে হয়। আয়শা তো অসুস্থ, বিছানা থেকেই উঠতে পারে না। ব্রেকফাস্ট রেডি করে আয়শার রুমে গেল, দিয়ে দেখে সোহান আয়শাকে নিয়ে যেন ঝগড়া করছে। আয়শা টাকার কথা বলছে আর সোহান বলছে টাকা নেই। মিম মনে মনে ভাবল, হয়তো তার ফর্ম ফিলআপের টাকার কথাই হচ্ছে। তাই মাথা নিচু করে ওদের নাস্তা দিয়ে আবার তার রুমে চলে আসলো। এসে বসে পড়ল তার খাটের এক সাইডে। বসে বসে ভাবছে, এসব কি? আমার জন্য আজ প্রথম আপু এবং দুলাভাইয়ের মাঝে ঝগড়া শুনলাম। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ নিঃস্বার্থ ভালোবাসা। তারা চিহ্ন। আর এই ঝগড়ার প্রধান কারণ আমি। টাকা, আমার শরীর। তাহলে আমার জন্যই এই অশান্তির শুরু। কিন্তু আমি কি করব? বিলিয়ে দেব আমাকে ওই লোকটার কাছে। আর এটা করলেই কি সব সমাধান হবে? কলেজ টাইমের আগে মিম কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় আশার ডাক। মিম। হুম, আপু আসতেছি। আচ্ছা। মিম আশার রুমে গিয়ে
বলো আপু আয়েশা মাথা নিচু করে বলল, তোর দুলাভাই টাকা দেবেন না বলল। আচ্ছা তোর ফর্ম ফিল আপের করতে কত টাকা লাগবে? 5,200 টাকা। আমার কাছে তো এত টাকা নেই, 2,000-এর মতো হবে। ও, আমার কাছেও এখন টাকা নেই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নেব। বলেই মিম চলে আসলো। তারপর কলেজের জন্য বেরিয়ে পড়ল। কলেজে গিয়ে রাজীবকে জন্য ওয়েট করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আসলো রাজীব। তারপর মিম বলল, আমার ব্রেকআপ চাই। রাজীব কেন? জানি না, কোন কারণ তো দেখাও। আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না। চর দেখছো? হাত উপরে তুলে মারো, চর মারো, যত খুশি মারো, কিন্তু আজ থেকে আমাকে নিয়ে আর ভেবো, কারণ আমি ভালো মেয়ে না। বলেই চলে গেল মিম কাঁদতে কাঁদতে। কি হলো না হলো রাজীব কিছুই বুঝলো না। বাসায় চলে আসলো মিম রাত 10টা। বসে বসে ভাবছে মিম, কাল ফর্ম ফিল আপের শেষ দিন, কিন্তু আমার হাতে একটা টাকাও নেই। আবার আমার জন্য দুলাভাই আপুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। আজ সন্ধ্যায় আপু টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে সোহান। এসবের একটা মানে আমি, আমার শরীর। ওকে তাই হবে সোহান যা চায়। কিছুক্ষণ বসে থাকার পর মিম উঠে সোহানের কাছে গেল। গিয়ে সোহানকে ডেকে নিয়ে আসলো তার রুমে। সোহান মনে মনে ভাবছে, এটাই তো চাই আমি। সোফায় চা খাচ্ছে ও চাটা তো ঠিকই দিয়েছ, ওদিকের মায়া ঠিকই আছে। আয়শা এসব শুনে মিটমিট করে হাসতেছে। কি যে বলেন না আপনি, জানতো এখন ও অনেকক্ষণ হলো এসেছে। দাঁড়াও আমিও একটু বাজিয়ে দেখি। বলেই চলে গেল সোহান। রাজীব সোহানকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। সোহান সালামের জবাব দিয়ে বলল, তোমাকে চেনা চেনা লাগছে, কে তুমি? আর এত সকালে আমার বাসায়? দেখুন আমি মিমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কি বলো এসব? মাথা ঠিক আছে? আজ মিমকে দেখতে আসবে আর তুমি এসে কিনা এসব বলতেছ? বিশ্বাস না হলো মিমকে প্রশ্ন করে দেখুন। দেখো ভাই, প্রশ্ন করার সময় এখন নেই, আজ দেখতে আসবে। হয়তো ওর আংটি পরিয়ে যাবে। ওর পরীক্ষা শেষ হলেই বিয়ে। এখানে আর কি থাকে বলো? কেন, আমাকে দিল কি প্রবলেম? আমি কি দেখতে খারাপ? কোন সাইডে কম আছে আমার? আর মিম, তুমি এরকম টানা করলেও পারতে। ভালবাসতাম তোমায়, তাই তোমার ডিপ্রেশনের কারণ জানার জন্য ওনার সাথে সরাসরি কথা বলেছি। কথাগুলো প্রচন্ড রেগে বলল রাজীব। বলেই চলে যেতে লাগলো, তখনই সোহান পিছন থেকে ডেকে বলল, আমার শালিকাকেও নিয়ে যাও ভাই। সোহানের কথায় পিছনে ফিরে তাকায় রাজীব আর বলে, মানে এতক্ষণ তোমাকে বাজিয়ে দেখলাম, তুমি মিয়া সাচ্চা প্রেমিক। কি? হুম। রাজীব মিমের দিকে তাকালে মিম মুস্কি একটা হাসি দিয়ে তার রুমে চলে যায়। আসো আসো ভাইরা ভাই, একটু বসুন, নাস্তা করে যেও। না ভাইয়া, আমাকে এক্ষুনি যেতে হবে। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, আম্মুকে বলতে হবে। এটুকুতেই মিষ্টি? বিয়ে হলে কি করবা ভাই? রাজীব আর শোভানের কোন কথার উত্তর না দিয়ে ওদের বাসা থেকে গেল। মিম রুমে গিয়ে আয়নার সামনে বসে আছে। এমন সময় তার মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজটা ছিল রাজীবের। তাড়াতাড়ি সিন করে দেখে তাতে ছোট্ট করে লেখা, আজ কলেজ আসো, তারপর দেখবা মজা কাকে বলে। তারপর মিম মেসেজের রিপ্লাই দিল, কি আমার বীর পুরুষ রে, চিনি আমি তোমাকে। সমাপ্ত। এর থেকে কমের থেকে কমের থেকে কমের থেকে কম। পুরো গল্পটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।